এক মুঠো চাঁদের আলো পর্ব ৪। লেখিকা নুসরাত ফারিয়া, কণ্ঠে আমি তামান্না। ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারোর মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনের ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারের দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে। সাদা শার্টে পুরাই মাখন। ফারাহ ফিসফিসিয়ে কথাটি বলে। তার প্রথম ক্রাশ আধার স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না। তবে স্যার কাউকেই পাত্তা দেয় না। মেয়েদের থেকে ১০০ হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভেতরে ভীষণ তিতা। ফারু। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পিছনের বেঞ্চ থেকে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে, খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ ও নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলি নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে শটান হয়ে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো কাম হিয়ার। স্যারের ডাকে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও। আলো লেখাপড়ায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিক মতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টুনে পাশ করে যেত, কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের ওপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করলো। আধার চোখের চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়েও দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাতে ভুরু চুলকিয়ে আর একটা প্রশ্ন ছুঁড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডি-অ্যালেমবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে? এটার জবাব পেটে এলেও মস্তিষ্কের ভেতর আসছে না। আলো থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসল। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দু হাত প্যান্টের পকেটে খুঁজে বলল,
ইউ আর টেকিং টু লং। আলো রহমান: স্যার, আমি উত্তর ভুলে গিয়েছি। আলো সোজা সাপটা জবাব দিল, তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধা সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টা, তাও এক রাতে, অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগেই ক্লাস টাইমের শেষের ঘন্টা বেজে গেল। আধার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, দোজ হু ফেল টু কমপ্লিট দেয়ার প্রেজেন্টেশন বাই টুমোরো উইল বি অ্যাসাইন্ড আ ট্রিপল হার্ট প্রজেক্ট অ্যাজ আ পেনাল্টি অ্যালং উইথ এক্সট্রা ল্যাব ক্লাসেস। আজ বেশি ক্লাস না থাকায় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্যে বলল, দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলো চোখ মুখ কুঁচকে নির্ঝরের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেন বে? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিছিলাম আমাদের বাসায়? তখন হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই? নির্ঝর পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলল, পেট ভরলেও মন ভরে নাই। তামান্না মুচকি হেসে বলল, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভাসিয়ে দেয়। কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলো এই কদিন টুকটুক করে খরচ করে চলেছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দেব, তাও সুলতান ডাইনের কাচ্চি। মুহূর্তেই সবাই খুশি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিক্সা ছুটতে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুড়ে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাইরে এলো। নির্ঝর ও মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিক্সায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলো। মেন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরের জ্যাম মানেই ঝামেলা। খানবাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল। দুপুরের কড়া রোদ্দুরের জন্য ঘেমে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই ভুলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চাই বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবার ছোট বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলোর এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলে উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে ঘামাক্ত চেহারা মুছে কলিং বেল চাপল। কয়েকবার বাজাতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরকে টেনে টুনে ভেতরে প্রবেশ করতেই তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বন্ধু মহলের সবাই জিদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়ে গিয়েছে। বিয়ে হতে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছো? বাহ। আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে উঠল। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন,
ফ্রিতে স্বামীর টাকা পেয়েছো মানে এই না যে অহেতুক খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসেব করে চলবে, নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত ওই লোকটার এক পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই চলেছে। এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করেই সবাইকে ট্রিট দিয়েছে। যেখানে মানুষটা তাকে বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি, সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে, কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন মা। আমি আপনার ছেলের এত টাকা খরচ করিনি। যা খরচ করেছি ওসব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে, থাক, আর অজুহাত দিতে হবে না, এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে। দিন যত যাচ্ছে তত তার দমটা বন্ধ হয়ে আসছে। ভাবি, আপনাকে আম্মু ডাকছে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পিছন থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানেই হোস্টেলে থাকে। মাসে 2-1 বার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে, বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে। আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্র, ভদ্র ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে যায়। মা, আমাকে ডেকেছেন? ঘড়ির কাঁটায় 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে সোফায় বসে থেকে সোবহান খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠে কথাটা। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা ভুলে গিয়েছো? না, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারের কোনো কাজ কাম নেই নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো, আর হ্যাঁ, ভুলেও কিছু ভাঙে না যেন। আলো কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনি খাড়ান, মুই সব পরিষ্কার করে দিতেছি। কাজের লোকের কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি হেসে বলল, চাচি, আপনি সবজি সাবধানে কাটুন, আমি এগুলো করছি। তারপর আলো ধীরে ধীরে ও সাবধানে সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলো। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইলো, আর কিছু করতে হবে মা? আজ রাতে সব রান্না তুমি করবে। রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কি না, নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্ত এই রান্না জানে। তাই সে কিচেন টাওয়ালে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে সে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না, তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকায়। জিজ্ঞেস করলো, তুমি সত্যিই রান্না জানো না?
আলো দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায়, যেটা পারে না সেটা নিয়ে মিথ্যে বলে কী লাভ। দরকার হলে সে আস্তে ধীরে সব কিছু শিখে নেবে। আলো ভেবেছিল তার শাশুড়িমা হয়তো এটা নিয়ে তেমন রিয়্যাক্ট করবেন না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুল বন্ধ করে দিয়ে চুলা দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘরের থেকে। বাবা, আপনি এ কোন মেয়েকে নাতবউ করে নিয়ে এসেছেন? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে সোবহান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা? হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করব না তো আর কি করব বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন, যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকু করতে পারে না? আর সেই মেয়েই খানবাড়ির বড় বউ, এটা হওয়ার যোগ্যতা আদেও ছিল ওই মেয়ের? মুখ সামলে কথা বলো ছোট বৌমা। কার কোন যোগ্যতা আছে কি না নেই সেটা আমাকে শেখাতে এসো না। সোবহান খান গম্ভীর মুখে বাক্য ছুড়ে। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিল্যের সুরে বললেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ। আধার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আধার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এই বাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে থেকে দিন পার করছে। তুমিই বলো, এইভাবে চললে সংসার কিভাবে চলবে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবেই না হয় চলুক ছোটো মা। ও রান্না জানুক আর না জানুক, এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছে তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সব কিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকেই কেউ সব কিছু শিখে পড়ে আসি না। তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমন আলোও তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধরে দিয়ে শিখিয়ে দিবেন। আমি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দিবে। আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো তখন ওই মানুষটা তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ নিয়ে এইভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনোই ভাবতে পারেনি। ঠিক তেমন তাহমিনা খানও ভাবতে পারেননি। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, বিয়ে করতে না করতেই মাকে পর করে দিলে? আপনি ভুল ভাবছেন। আমি জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খান বাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করেই জানেন আমি সব সময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটা একদম চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছা নেই। তাহমিনা খান কিছু না বলে হন হন করে নিজ রুমে চলে যায়। ওনার পিছু পিছু জ্যোতি ও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে সোবহান খান, তবে সেটা মুখে প্রকাশ করল না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে দৃষ্টি রাখলেন। আলো আড়ালে চোখ মুছে পেছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতে আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দিব মিস কালো। তখন হাসপাতালের বেডে শুয়ে রান্না বান্না কইরেন।